জুপিটার সাহেবের দেশ বিদেশ ঘুরে দেখার সেই ছোটবেলার থেকেই শখ। বাড়ির আর্থিক অবস্থা সেরকম না হওয়ায় কম বয়সে বাবাকে হারিয়ে ভাই বোনদের মধ্যে সবচাইতে বড় হওয়ার দরুন সংসারের সব দায়িত্বই তারই কাঁধে এসে পড়ে। মা ছিলেন একজন সাধারণ গৃহবধূ। এই সব কারণে তার পড়াশোনার যে পর্ব সেটা অকালেই চুকেবুকে গেল। তবে ছাই চাপা আগুনের মতন তার দেশ বিদেশ ঘুরে দেখার ইচ্ছাটা ধিক ধিক করে জ্বলতে থাকলো মনের ভিতরে। এইভাবে চলতে চলতে সময় আর সুযোগ দুটোই এসে গেল একদিন। জুপিটার সাহেবের যখন বছর 20 বয়স, তখন জাহাজে কাজ করার সুযোগ আসে। প্রথমটায় পরিবার ছাড়তে হবে এরকম একটা চিন্তা ভাবনা থাকলেও ভাই বোনদের ভালো মতন মানুষ করার প্রয়োজনে সেই কাজে যোগ দেওয়ার কথাই তিনি মনস্থ করলেন। জাহাজে জাহাজে ঘুরে কাজ, ব্যাপারখানা বেশ অ্যাডভেঞ্চারাস, যেটা তার ভীষণ পছন্দেরও। ঘটনাচক্রে সেই জাহাজেই কাজের সুবাদে এক বৃদ্ধ ধনী সাহেবের সাথে জুপিটার সাহেবের সাক্ষাৎ ঘটে এবং কোনোভাবে ওই বৃদ্ধ সাহেবকে তিনি প্রাণে বাঁচানোর জন্য সে তাকে বেশ কয়েকশো বছরের একটি পুরনো এবং অতি মূল্যবান পাথর উপহার হিসেবে দেন। আর যেটি হাতে পেয়ে মনে মনে একরকম খুব খুশি হলেন জুপিটার সাহেব, কারণ জাহাজে কাজ করে যে টাকাটা পাচ্ছিলেন তাতে সংসারের জন্য টাকা পাঠিয়ে বেশি কিছু থাকছিল না জমাবার মতন। এই মূল্যবান পাথরটি যদিও একটি উপহার, কিন্তু তাও তিনি এটি নিয়ে কি বা করবেন? তার থেকে সেটি বেচে যা টাকা পাবেন তাতে তার পরিবারের জন্য অনেকখানি টাকা রেখে বাকিটা নিয়ে ভ্রমণের উদ্দেশ্যেই পাড়ি দেবেন, এরকমই তিনি একটা পরিকল্পনা করলেন। বছরের পর বছর পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরতে ঘুরতে জুপিটার সাহেব ভারতবর্ষের এক প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছলেন। গ্রামটিতে তন্ত্র সাধনা, বশীকরণ আরও নানা রকমের ক্রিয়াকর্মের ঘাঁটি জায়গা। গ্রামটির সব থেকে আশ্চর্য বিশেষত্ব হল তক্ষক। হ্যাঁ, তক্ষকের দৌরাত্ম্য এখানে ভীষণভাবে। এমনকি গ্রামের লোকজন তক্ষকের ভয়ে সন্ধে হলেই দরজা জানলা সব বন্ধ করে বসে থাকে। সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণ তাদের টিকিটিও মেলে না, কিন্তু যাহাতক অন্ধকার নেমে আসে তক্ষকের চোখ যেন জলজল করতে থাকে চারিদিকে। যদিও এই সবটাই হয়তো জুপিটার সাহেবের গ্রামটিতে পৌঁছবার 3-4 মাস আগে পর্যন্ত হতো। গ্রামটির একেবারে প্রান্তে একটি গভীর জঙ্গল আছে। সেখানেই একজন আদিবাসী লোক আছে যে নাকি বশীকরণ জানে ভালো মতন। মানুষ থেকে শুরু করে জীবজন্তু, পোকা মাকড়, কীটপতঙ্গকেও সে সমান দক্ষতায় বশ করতে পারে। গ্রামের মানুষদের আকুতি মিনতির কারণেই সে তক্ষকদের বশ করেছে, আর সেই কারণেই তারা শুধুমাত্র জঙ্গলের মধ্যেই ঘোরাফেরা করে। জুপিটার সাহেব গ্রামেরই যিনি মোড়ল, তার বাড়িতে অতিথি হিসেবে ঠাঁই পেয়েছেন। মোড়লবাবুর 15-16 বছরের মেয়ের মুখেই সবটা শুনে তিনি তো রীতিমতন ভাঁওতাবাজি বলে কথাগুলিকে হেসে উড়িয়ে দিলেন। বললেন যে ওই আদিবাসী লোকটি গ্রামের লোকেদের বোকা বানিয়েছে। এমনিতে গ্রামটিতে এসে থেকে তার সবকিছুই ভারী অদ্ভুত লাগছিল। তার উপর এই ঘটনাটি শুনে সে তো রীতিমতন অবাক হয়ে গেলেন। শক্তির ভালো বা খারাপ বলে কিছু হয় না, তাকে মানুষ যেভাবে ব্যবহার করে তার উপর তার গুণাগুণ নির্ভর করে। একে তো সাহেব মানুষ, তার উপর ঘোর নাস্তিক। এই কয়েক বছরে অনেক জায়গায় তিনি ঘুরেছেন, কিন্তু এরকম একটি অদ্ভুত স্থানে এসে তার কৌতূহল যেন বেড়েই চলেছে।
গ্রামটিতে প্রাচীন মন্দির আছে কিন্তু অনেকগুলি। জুপিটার সাহেব একদিন ভোরবেলায় গ্রাম ঘুরতে বেরিয়ে জঙ্গলের দিকে গেলেন, আর সেখানেই তার সাথে সেই আদিবাসী লোকটির দেখা হয়ে গেল। এখানে বলে রাখা ভালো যে সাহেব যখন জাহাজে কাজ করতেন তখন একজন বাঙালি ভারতীয় তার সহকর্মী ছিলেন, এবং তাদের মধ্যে একটা বেশ বন্ধুত্বের সম্পর্কও গড়ে ওঠে। আর তার কাছ থেকেই প্রথমে বাংলা ভাষা বোঝা এবং তারপর বলতে পারা, ওই কাজ চালাবার মতন আর কি, সেটা তিনি শিখছিলেন। যদিও কাজটা বেশ কঠিন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেটা সম্ভবপর হয়ে উঠেছিল। আর সেটাই তার ভারতবর্ষের এই প্রত্যন্ত গ্রামে এসে ভীষণভাবে কাজেও দিল। যাই হোক, যে প্রসঙ্গে এই কথাগুলি বলা তা হলো, আদিবাসী লোকটিকে পেয়ে জুপিটার সাহেব রীতিমতো নানান রকমের প্রশ্ন ছুড়ে দিলেন। আদিবাসী লোকটি বেশি কথা না বলে শুধু মাঝে মাঝে হাসতে লাগলো, আর তাকে সেখান থেকে চলে যেতেও বলল। কিন্তু সাহেব তো নাছোড়বান্দা, লোকটির কথাগুলির বিশেষ গুরুত্ব না দেওয়ায় সাহেব তো বেশ রীতিমতন ক্ষেপে গেল। সে যে গ্রামের অশিক্ষিত সরল মানুষগুলিকে ঠকিয়েছে এইসব বলতে লাগলো। এগুলো কখনোই বিশ্বাসযোগ্য নয়। সেই শুনে শেষমেশ ওই আদিবাসী লোকটি বলল যে তাহলে বেশ, জঙ্গলের তক্ষকদের সাহেবের শরীরে গিয়ে এবার বাস করতে বলবে, আর তাহলেই সাহেব বুঝতে পারবে যে সে সত্যি সত্যি তক্ষকদের বশ করতে জানে কিনা। সেই শুনে সাহেবও বলে দিল যে সে যা খুশি তাই করতে পারে, ওসব মিথ্যা বুজরুগিতে সে ভয় পায় না মোটেও, আর দরকার পড়লে সে পুলিশের কাছেও যাবে। রাত তখন প্রায় 10টা সাড়ে 10টা হবে। গ্রামবাসীরা যখন একরকম গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সাহেবের হঠাৎ ঘুম ভেঙে গেল। এপাশ ওপাশ ফিরতে ফিরতে সে হঠাৎই ভীষণ অস্বস্তি অনুভব করলো তার সারা শরীরে। কখনো পিঠের দিকটা জ্বালা করছে, আবার মনে হচ্ছে কখনো পেটের কাছটা চুলকাচ্ছে, মনে হচ্ছে কখনো শরীরের ভিতরে অনেক কিছু যেন নড়ছে চড়ছে, কখনো কখনো শরীরটা ফুলে ফুলে উঠছে। এই করতে করতে সে কিছুক্ষণ পায়চারিও আরম্ভ করলো ঘরের মধ্যে। তারপর জ্বালাটা বাড়লে বাথরুমে গিয়ে গায়ে হাতে পায়ে জল দিল, কিন্তু না, কিছুতেই কিছু হয় না। সময়ের সাথে সাথে অস্বস্তি বেড়েই চলেছে তার। শেষমেশ সে গায়ের জামাটা খুলে আয়নার সামনে দাঁড়াতে দেখল আস্তে আস্তে অজস্র চোখ শরীর ভেদ করে বাইরে জ্বলজ্বল করছে। এগুলো কি? কাদের চোখ এগুলো? তক্ষক? তবে কি আদিবাসী লোকটি যা বলেছিল তা সত্যি? সত্যি সেই সেগুলো করে দেখালো? জঙ্গলের সমস্ত তক্ষক এখন তার শরীরের ভিতর বাসা বেঁধেছে? না না, এ হতে পারে না। এসব সে কিছুতেই মানে না। এতদিন সে যা বিশ্বাস করে এসেছে সব মিথ্যা। সে কোথায় এলো? জুপিটার সাহেবের একরকম পাগল হবার উপক্রম। সে সারা রাত প্রচণ্ড অস্বস্তি, ভয়, জ্বালা, যন্ত্রণায় ঘরের মেঝেতে বসে বসে তার মাথার চুলগুলি ছিঁড়তে লাগলো। পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই সে পাগলের মতো ছুটতে ছুটতে জঙ্গলের সেই আদিবাসী লোকটির কাছে গেল। কিন্তু কোথায় কে? সেই লোকটি সেখানে নেই। সে জঙ্গলের মধ্যে এলো পাথারি ছুটতে লাগলো, কিন্তু কোথাও তার হদিশ মিলল না। তখন সে না পারতে গ্রামে ফিরে এলো এবং গ্রামের লোকেদের সবটা বলল। কিন্তু অরণ্যের রোদনের মতন ব্যাপারটা ঘটল। গ্রামবাসীরা তক্ষকের যে প্রকোপ তাকে একটি অভিশাপের মতো দেখে। আদিবাসী লোকটি ছিল তাদের কাছে ঈশ্বরের দূত, তাই তার চলে যাওয়া এবং সাহেবের দেহে তক্ষকের বাস, সবটার জন্যই তারা ভয়ে এবং দুশ্চিন্তায় ক্ষেপে উঠল এবং সাহেবকেই সব কিছুর জন্য তারা দায়ী করল। প্রথমেই মোড়লবাবু তার বাড়ির থেকে সাহেবকে পত্রপাঠ বিদায় করলেন এবং তাকে এও বলা হলো যে গ্রামের ত্রিসীমানায় যেন তার ছায়াও কোনোদিন তারা না দেখতে পায়, সে যেন অন্যত্র চলে যায় এক্ষুনি।
চলে হয়তো সে গেল, কিন্তু দিনে দিনে তার শারীরিক ও মানসিক অবস্থার খুবই অবনতি হতে দেখা গেল। সে অনেক ডাক্তার বদ্যি দেখালো, কিন্তু কিছুতেই কিছু হলো না। আশ্চর্যের ঘটনা, সেই চোখগুলি সে ছাড়া আর কেউ দেখতে পেত না। এটাই তাকে আরো বেশি মানসিক ভারসাম্যহীন করে তুলছিল দিনে দিনে। সবাই তো প্রমাণ দেখতে চায়, অনুভূতির কথা দিয়ে তো আর শুধু হয় না। সে তার দেশ থেকে বেরিয়েছিল সারা পৃথিবীর নানা প্রান্ত দেখবে বলে। তবে আজ একজন মানসিক ভারসাম্যহীন মানুষ শত সহস্র তক্ষকের বাসা শরীরে বয়ে নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। যদি সেই আদিবাসী লোকটির দেখা একবার মেলে, যে তাকে এই অভিশাপের ভার থেকে চিরতরে মুক্ত করতে পারবে।